এটা কিন্তু আইফোন না যে আমার দেশে এই ম্যাটেরিয়াল এই টুর্নামেন্ট বিপিএল এ খুব বেশি ভালো খেলা দেয়। বাংলাদেশ ক্রিকেটটাকে নতুন ভাবে তৈরি করবে। বিপিএল আমার কাছে মনে হয় এটা অ্যাজ এ টিম আমাদের টিমে কিন্তু একদম গ্রেট। আমি দুর্বার রাছির ওনারকে দোষ দিব না, বিকজ যে কেউ তো অ্যাপ্রোচ আমি মনে করি যে এটা আমার দেশকে রিটার্ন দেবার একটা লেভেল 1 লেভেল 2 বা 3 করা। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের রাত 9টায় স্পোর্টস টাইমে একজন বিশেষ অতিথি হিসেবে আমরা একজনকে হাজির করি। আমাদের এর আগের আয়োজনের অতিথি ছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। আজ আমরা আর একজন অতিথিকে হাজির করেছি, যিনি 1997 সালে আইসিসি ট্রফিতে শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশকে জিতিয়েছিলেন। এবারে বিপিএলটা কেমন দেখলেন? দেখেছি, আমি খুব বেশি ম্যাচ দেখার সৌভাগ্য হয় নাই, সুযোগ হয় নাই। যখন বিপিএল এ যখন আপনি নর্মালি কাজ করবেন টিমের সাথে হোক অ্যাক্টিভলি বা অফ দ্য ফিল্ড যদি কাজ করেন, তখন হয়তো আপনি প্রত্যেকটা বল টু বল ফলো করা হতো। বাট যেহেতু আমি এখন ডিরেক্টলি বিপিএল এর সাথে কাজ করি না, তবে মাঝে মাঝে খেলাগুলো ফলো করতাম, কে কি পারফর্ম করছে সেগুলো দেখতাম। আপনি তো রাজশাহীর আইকন একজন, কিন্তু রাজশাহী দুর্বারের সাথে আপনাকে দেখলাম না, এটা কেন? দুর্বার রাজশাহী টিম, আসলে আমি বিপিএল অনেকদিন ধরেই কাজ করি না। বিগত প্রায় ৫-৬ বছর হয়ে গেছে কাজ করি নাই। আমি আসলে কোচিং সাইডে ছিলাম বা ম্যানেজমেন্টে ছিলাম। সামহাউ কোনো পার্সোনাল কিছু রিজন আছে যার জন্য হয়তো এই সাইডে আসতে অত পছন্দ করি না। বিকজ আপনি জানেন যে বিপিএল এর আগের ওই এনভায়রনমেন্ট আমার কাছে মনে হয় যে হারিয়ে গেছে। বিপিএল এ একটা সময় ছিল যে ৬-৭ বছর আগে, ৮ বছর আগে, যে বিপিএল একটা কোয়ালিটি ক্রিকেট খেলা হতো। কোয়ালিটি প্লেয়ার্স, কোয়ালিটি ম্যানেজমেন্ট, কোয়ালিটি ওনার সবকিছুই আমার কাছে মনে হয় যে একটা ভালো সুন্দর স্টার্ট হয়েছিল এবং উপর দিকে যাচ্ছিল। তো হ্যাঁ, ইভেন্ট হয়। বাট ইভেন্টটা কেন জানি আমার মনে হয় যে মনের মতো না। আরো বেশি আশা করেছিলাম যে বাংলাদেশ ক্রিকেটের বিপিএলটা হবে কাইন্ড অফ, আপনি যদি দেখেন যে যখন আইপিএল শুরু হলো, 2nd বেস্ট টুর্নামেন্ট ছিল বিপিএল। এবং এই বিপিএল টুর্নামেন্টটার পরেও অনেক টুর্নামেন্ট পরে শুরু হয়ে তারা অনেক উপরের দিকে চলে গেছে, আমরা নিচের দিকে চলে গেছি। তার মানে আমরা আমাদেরকে কিন্তু আরো ডেভেলপ করতে পারি নাই যে না আমরা কাছাকাছি আইপিএল এর কাছাকাছি পৌঁছে যাব। এবং বাংলাদেশের বিশাল একটা মার্কেট আছে। আপনি নরমালি একটা ছোট জিনিস চিন্তা করেন যে আইপিএল এবং বিপিএল, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খেলা পাগল। এবং আপনি যদি চিন্তা করেন মার্কেট ওয়াইজ, যে একটা টুর্নামেন্ট হচ্ছে আইপিএল, বড় বড় কোম্পানিরা সব স্পন্সর করছে, কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে যারা হয়তো ওখানে টিকতে পারছে না বা সুযোগ পাচ্ছে না বা ঢুকতে পারছে না। তারা কোথায় যাবে? তারা আরেকটা মার্কেটে যাবে। তো ধরেন সাপোজ একটা টুর্নামেন্টে মেসি খেলছে, ওই টুর্নামেন্টে শুধু মেসি খেলছে, কিন্তু দেখা গেল রোনালদো খেলার সুযোগ পাচ্ছে না অ্যাজ এ স্পন্সর। তাহলে রোনালদো কিন্তু নিশ্চয়ই একটা টুর্নামেন্টে খেলবে, সেকেন্ড অপশনে যাবে। তো বিপিএল কিন্তু এরকম সেকেন্ড একটা অপশন ছিল, যেসব কোম্পানিগুলা আইপিএল এ হয়তো তারা সুযোগ পাচ্ছে না স্পন্সর করতে বা খেলার সুযোগ পাচ্ছে না, তারা হয়তো এখানে আসবে। এই প্রবলেমটা হচ্ছে কোনো সমস্যা ছিল না। আমি মনে করি বিপিএল এ শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়াররা খেলছিল না বা খেলতো না। তো এইখানে পাকিস্তানি প্লেয়ার যেহেতু অ্যাড হচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। আপনি যদি দেখেন যে রাসেলের কথা বলেন, ইংল্যান্ডের প্লেয়ার বলেন, অস্ট্রেলিয়া বলেন, সব পোলার্ডের কথা বলেন, সবাই কিন্তু এই বিপিএল এ কিন্তু খেলছে একই মানে অনুষ্ঠান। এদিকে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, আইপিএল এ হচ্ছে। তো এইটার একটা ভলিউমটা যে জায়গায় হওয়া উচিত ছিল, সেটার আমার মনে হয় যে 90% আমরা 80% কাজে লাগাতে পারি নাই। এই যে রাষ্ট্রায়ী দুর্বার নিয়ে মালিকদের নিয়ে এত কথা, তারা প্লেয়ারদের পেমেন্ট দেয় নাই, টোটাল টুর্নামেন্টারই নষ্ট করে দিচ্ছে একদম ইমেজ। এরপরে ম্যাচ ফিক্সিং এর বিতর্ক নিয়ে পুরো টালমাটাল ছিল পুরো ক্রিকেট বিশ্বে বিপিএল। দেন যেহেতু আমরা ক্রিকেটের ইন্ডাস্ট্রিতে ছিলাম, ক্রিকেট আমাদের ধ্যান জ্ঞান গবেষণা, আমার মনে হয় যে আমাদের নেক্সট প্লেয়ারদের কিন্তু ব্রেড অ্যান্ড বাটার এটা। তো আসলে আমরা অনেক সময় নেগেটিভ কথা অনেক কিছু বলতে পারি না বা বলাটাও ঠিক হবে না। বিপিএল এর যে খেলাগুলো দেখেছি তাতে স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে কিন্তু এমনি বিভিন্ন অনলাইনের মধ্যে তো অনেক রকম নেগেটিভ কথাগুলো আসছে। আর খেলার মৌসুমগুলো দেখলে মানুষের মধ্যে এই সন্দেহটা আরো বেশি তৈরি হচ্ছে। ফলে নরমাল ভালো খেলা হলে মানুষের মধ্যে সন্দেহ ঢুকে যাচ্ছে। তবে আমি মনে হয় যে এই টুর্নামেন্ট বিপিএল এ খুব বেশি ভালো খেলা দেখা যায় নাই। অনেকটাই আমার মনে হয় যে সন্দেহ করার মতোই অনেক বেশিরভাগ ম্যাচই দেখা গেছে। তো এটা আসলে ক্রিকেটের জন্য ভালো না, আমাদের দেশের জন্য ভালো না, প্লেয়ারদের জন্য ভালো না, ম্যানেজমেন্টের জন্য ভালো না, ওভারঅল আমাদের দেশের ব্র্যান্ডিং এর জন্য ভালো না। আপনি আমি মনে করি যে চিন্তা ভাবনা করে এই সরকার প্ল্যান করেছিল, কাউকে ছোট করার জন্য আমি বলছি না, যে কোনো ব্যক্তিকে ছোট করার জন্য না, যে যারা আমাদের ছাত্র সমাজ যারা চিন্তা করেছিল যে নতুন করে বাংলাদেশকে গড়বে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টকে গড়বে,
বাংলাদেশ ক্রিকেটটাকে নতুনভাবে তৈরি করবে। বিপিএল আমার কাছে মনে হয় একটা এক্সাম্পল হতে পারত। আপনি হয়তো রাতারাতি অনেক বড় বিপিএল করতে পারবেন না। বাট আপনার যে আমি বলব যে কোয়ালিটি আছে সেটা মেইনটেইন করা। আপনি ধরেন সাপোজ আমি গত কয়েকদিন আগে একটা টিভি চ্যানেলে আমি ইন্টারভিউ দিছিলাম। কোন একটা ফ্লাইটে ভিআইপি লোক যাবে। আপনি সেটা যেকোনো দেশের প্রেসিডেন্ট ট্রাভেল যখন করবে, আপনি জানেন যে সেই প্লেনের মধ্যে ককপিটে কারা পাইলট থাকবেন, আগে থেকে ডিসাইড কারা, করে। কারা ক্রু থাকবেন, কারা ওই ফ্লাইটে প্যাসেঞ্জার হবেন, তাদের পুরা ডিটেইলসটা সমস্ত কিছু চেক করা হয় অনেক আগে থেকেই। হুম, হুম, হুম। এবং তারপরে ক্লিয়ারেন্স দিয়ে ওই প্লেনের টেক অফ এবং ল্যান্ডিংটা সুন্দর হয়। বিকজ আপনি সমস্ত কিছু তারপরেও অ্যাক্সিডেন্ট হয়। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনা। এত কিছু চেক করার পরেও ১ টা ২ টা হতে পারে। তো আমি মনে করি বিপিএল এই ধরনেরই একটা ইভেন্ট। ইন্টারন্যাশনাল খেলা যদি আপনি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল চিন্তা করেন, 2nd ভলিউমের ম্যাচই হচ্ছে কিন্তু আইপিএল, বিপিএল এটা। এটা গোটা ওয়ার্লড ওয়াইড কিন্তু খেলা দেখে। আপনি কিন্তু প্রত্যেকটা ম্যানেজমেন্টে কারা কথা আছে, ক্লাবগুলোতে টিমগুলোতে কারা কোচিং এ ম্যানেজমেন্টে আছেন, তাদের মধ্যে কোনো নেগেটিভ আছে কিনা, ক্লাবের টিমের ওনার গুলা কারা, তাদের আ টাকার ব্যাকগ্রাউন্ড আয়ের কি, উৎসগুলো কি, তার হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তার লাস্ট ১০ বছর ৫ বছরের যে রাইট। বিভিন্ন রকম আয়ের উৎসগুলো কি। তো সবকিছু A to Z আমার কাছে মনে হয় একটা আ চিন্তা করা উচিত ছিল। আমি বলব যে যারা নিয়েছেন, আমি দুর্বার রাজশাহীর ওনারকে দোষ দিব না। বিকজ যে কেউ তো অ্যাপ্রোচ করতেই পারে অ্যাজ এ নাগরিক হিসেবে। কিন্তু আপনি রিক্রুট করবেন কাকে, এটা ইম্পোর্টেন্ট হচ্ছে বিসিবি। আমি মনে করি যে বিসিবি দায়িত্ব হওয়া উচিত ছিল যে আমি রাইট পিপল কে পিক করেছে কিনা। এর জব মানে দায়িত্বটা আল্টিমেটলি এই যে ব্র্যান্ডটা নষ্ট হলো, ওই ভদ্রলোক তো চলে যাবেন। এখন এই কিন্তু যে ব্র্যান্ডটা সারা তো নষ্ট হলো ওয়ার্ল্ডের কাছে বিসিবির। যে বাংলাদেশের ইমেজ নষ্ট হলো, এটা ফিরে পাবে বাংলাদেশ আইসিসি? এটা একটু ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় যে জিনিসটা চলে যায়, আ সেটা কিন্তু ফিরে পাওয়া খুব কঠিন। বিশেষ করে বাংলাদেশের এই যে আ প্লেয়াররা পেমেন্ট পাচ্ছে না, লোকাল প্লেয়াররা হোক, ফরেন প্লেয়াররা হোক, কিংবা ১০ জন বা প্লেয়ারের বিভিন্ন বিপক্ষে ম্যানেজমেন্টে যারা পাচ্ছে না। এটা নেগেটিভ একটা ইমেজ। আমার মনে হয় যে নতুন করে ভাবা উচিত যে নতুন করে খুব বেশি বড় টাকা চিন্তা না করে আগে কোয়ালিটিটা ইম্পোর্টেন্ট। যে আমরা কোয়ালিটি একটা টুর্নামেন্ট করব এটা বিগ ব্যাশ করে এবং বিগ ব্যাশ করে এবং খুব সুন্দর আস্তে করে আমরা নিজেরা আবার আগাবো। আমরা ওই আগের জায়গায় যেন যেতে পারি, সেই চিন্তা করা উচিত। আপনি যদি দেখেন বাংলাদেশে আ যে টিমগুলোকে দেয়া হয়েছে বিগত দিনগুলোতে, আমার মনে হয় বেশিরভাগই মালিক যারা ছিলেন, অনেক টাকা হয়তো খরচ করেছেন। কেউ ১৫ কোটি, কেউ ১৭ কোটি টাকা খরচ করেছেন। কিন্তু কারো টিমের ব্র্যান্ডিং ভ্যালু অত ছিল না। না। তারা হয়তো অনেক ক্ষমতাবান মানুষ ছিলেন। তাদেরকে ওই ক্ষমতা দেখে হয়তো বিভিন্ন কোম্পানিগুলো স্পন্সর করেছে বেনিফিট নেওয়ার জন্য। হুম। মানে অফ দ্য ফিল্ড বেনিফিট নেওয়ার জন্য। মাঠের খেলায় আ স্পন্সর করে যে আপনি বেনিফিট নিয়েছেন, যেমন যেমন আইপিএল এ কুমিল্লা না আমি এক্সাম্পল আইপিএল এ যেমন হয় না যে মুম্বাই ইন্ডিয়ান্স বলেন, কলকাতা নাইট রাইডার্স বলেন, তাদের ওখানে স্পন্সর করে এবং যে টিভি রাইটস এর ভলিউমই আলাদা অনেক টাকার। হুম, তো এইখানে ৫,০০০ কোটি টাকা। বাংলাদেশে যে টিমগুলা খরচ করেছে বিগত দিনগুলোতে, এখানে কিন্তু অ্যাজ এ পারসন হিসেবে ইনভেস্ট করেছে। ধরেন আমি কই আইপিএল এর অফিসিয়াল স্পন্সর ধরেন ভিভো মোবাইল, হুম, চাইনিজ, ওরা ১২,০০০ কোটি টাকা হুম, দেয়। হুম। বাংলাদেশ থেকে যদি অ্যাপ্রোচ করতো, ভিভো তো বাংলাদেশেও চলে, তারা ২,১০০ কোটি টাকা দিলেও তো বিপিএল এর রংটা চেঞ্জ হয়ে যেত। আমি মনে হয় যে ধরেন এটা করতে হলে সুন্দর বাংলাদেশের একটা কোঅর্ডিনেশন মিটিং দরকার। হুম। ইভেন্ট ম্যানেজমেন্ট তো আছে, ওটা তো পরে। কিন্তু আমার মনে হয় যে ক্রিকেট বোঝে, ইভেন্ট বোঝে, কি করে এই বিপিএলটাকে সুন্দর করা যেতে পারে। আম ক্রিকেটের মান কত কিভাবে ভালো করা যায়, প্রসার ঘটাতে পারে ক্রিকেটের সেটা মান কত বেটার করা যায়। মাঠের ক্রিকেট যখনই আপনি ভালো খেলবেন, সাথে বাইরের অফ দ্য ফিল্ড যে মার্কেটিংটা আছে সেটা কিভাবে করবেন, কোন জায়গায় কিভাবে সেল করব। প্রত্যেকটা জায়গায় এটা একটা কোঅর্ডিনেশন মিটিং যদি করতেন কোয়ালিটি পিপলদের দিয়ে, আপনি কিন্তু যেমন কর্পোরেট অনেক মানুষ আছেন যারা এগুলো খুবই ভালো বোঝেন। আমি আপনার একটা কথা বলি, যেমন এই যে এশিয়ান গেমস হয়, অলিম্পিক গেমস হয়, এগুলো করার জন্য কিন্তু একটা কোম্পানি আছে, বিশ্বের নামকরা কোম্পানি, যেই দেশে হোক তারা কিন্তু ওই কোম্পানিগুলোকে হায়ার করে যারা এইসব বিষয়ে এক্সপার্ট। সুতরাং আমাদের বিপিএল কে ঘিরেও এমন সব কোম্পানি ওয়ার্ল্ডে আছে যাদেরকে দিলে এইটার চেহারাটা চেঞ্জ হয়ে যেতে পারত। ট্রু, আমি আপনার সাথে একমত যে ধরেন শুধুমাত্র আমরা কি করি সাধারণত, ধরেন সাপোজ আপনার একটা জায়গা আমরা আছে। কোনো ব্র্যান্ডিংই করি না, না। সাধারণ ধরেন আপনার একটা জায়গা আছে। তো ১০ কাঠা একটা জায়গা আছে। কিন্তু আপনি বাসা বানাবেন। তো বাসা বানানোর জন্য তো আপনি নিজে বাসা বানাবেন না। আপনার হয়তো টাকা আছে, কিন্তু আপনি চিন্তা করবেন আমি একটা আর্কিটেক্ট হায়ার করি। বিকজ আপনি যেমন বাড়ি চাচ্ছেন, আর্কিটেক্টকে আপনি বসে কফি খেতে হয়তো বসে আপনার ভালো লাগা, আপনার স্বপ্নের মতো চিন্তা করে ইমোশনটা আপনি সমস্ত কিছু ডিটেইলসটা বলতে থাকবেন। আর উনি ওটা আস্তে করে নিতে থাকবে এবং উনি ভিজুয়ালাইজ করবে। হ্যাঁ, বিকজ ওটা নিয়ে উনি পড়ালেখা করেন। যে আপনি কি চাচ্ছেন ওটার উপরে বেস করে আপনার ভালো লাগাগুলোকে চিন্তা করে, আপনার সুন্দর কমফোর্টেবল স্পেস গুলো তৈরি করে চিন্তা করে আপনার জন্য সুন্দর একটা
বিল্ডিং এ ডিজাইন করে দেবে, তারপরে আবার আপনি ওটা দেখে আবার রিভিউ করবে যে ঠিক আছে ঠিক নাই। তো এই বিজনেস সলিউশন যে জায়গাটা আছে আমার কাছে মনে হয় যে বিপিএল কে কি করে একটা বড় মার্কেটিং এর প্ল্যাটফর্ম করা যায়, ক্রিকেটের কি করে ভালো ক্রিকেট করা যায়, হোম এন্ড অ্যাওয়ে করা যায় কিভাবে, প্রোডাকশন কস্ট কিভাবে আমরা কস্ট মিনিমাইজ করে প্রত্যেকটা খেলার জন্য আমরা হোম এন্ড অ্যাওয়ে করতে প্রত্যেকটা জায়গাকে আপনি ভালো করতে হলে আপনাকে এটা নিয়ে একটা গবেষণা করতে হবে। সিম্পল। এবং এটা রকেট সায়েন্স না যে আপনি এই দেশে কোনো ম্যাটেরিয়ালস পাওয়া যায় না যে আপনি রকেট বানাতে পারবেন না। আচ্ছা, এখন আমি সরাসরি প্রশ্ন করি। শোনা যাচ্ছে আপনি বোর্ডের পরিচালক হতে যাচ্ছেন, যদি হন তাহলে বাংলাদেশ ক্রিকেটে প্রথমে কি চেঞ্জটা করবেন? আমি আসলে কোনো কিছু জানি না। বাট যেহেতু ক্রিকেট খেলেছি, ক্রিকেটের বিভিন্ন অর্গানাইজেশন গুলো টুকটাক দেখার সৌভাগ্য হয়েছে। আ অনেক কিছু দেখার সৌভাগ্য হয়েছে। বাট আমি মনে করি যে আ একটা খেলোয়াড় যখন খেলে, আ অনেকেই শুধু খেলেই। আর আমার কাছে মনে হয় আমি যতটুকু খেলেছি, দেশ-বিদেশ বা দেশের জন্য সুযোগ হয়েছিল যতটুকু, তো আমি অনেক দেখার চেষ্টা করেছি। আমার জীবনে আম এই ক্রিকেটটা শুধু খেলিনি, খেলার সাথে বিভিন্ন কিছু দেখার চিন্তা করেছিলাম যে কি করে দেখব? থার্ড আই দিয়ে যেটা বলে। তো আমার ইচ্ছা আছে যে যদি কখনো সুযোগ আসে, অপরচুনিটি আসে, টাকা-পয়সার জন্য না। এটা আমি মনে করি যে এটা আমার দেশকে রিটার্ন দেবার একটা সুযোগ অপরচুনিটি। বিকজ আমাকে দেশ অনেক দিয়েছে। অনেক দিয়েছেন। বিকজ হচ্ছে আমি আজকে খালেদ মাসুদ পাইলট হয়তো হয়েছি। আমি আজকে না খেললে হয়তো আমি ওই জায়গায় পৌঁছাতে পারতাম না। হয়তো নরমালি একটা চাকরি করতাম বা বিজনেস করতাম। এই যে সম্মান, মানুষের ভালোবাসা, সবার দোয়া। তো আরেকটা সময় থাকে যখন আপনার রিটার্ন দেবার সময়। সমাজকে আপনি কি দিলেন? আপনার ইয়াংদেরকে কি দিলেন? তো সেই জায়গা থেকে আপনার ২ টা পথ আছে। একটা হচ্ছে প্রফেশনাল পথ, যে আপনি বোর্ডে চাকরি নিয়ে আপনি হয়তো কিছু কাজ করবেন প্রফেশনালি যার টাকার বিনিময়ে। আরেকটা হচ্ছে যে না, আমি তো আল্লাহ তো আমাকে দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে এখন সময় হচ্ছে আমার রিটার্ন দেবার সময়, যে আমি আমার সমাজকে কত আলো দেখাতে পারি। রাস্তাটা যেন কত পরিষ্কার করতে পারি। তো সেই জায়গা থেকে আমার কাছে ইচ্ছা যে পলিসি মেকিং এর জায়গাগুলোতে যদি সুযোগ আসে অবশ্যই যাবো, যে বাংলাদেশের ক্রিকেটের থমকে আছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো চালু করা। অনেকে হয়তো ভাববেন যে সবাই তো এরকম কথা বলেন। হ্যাঁ, সবাই বলেন। হয়তো অনেকে করতে চান, অনেকে করতে চান না। বাট আমার মধ্যে ইচ্ছা আছে যে আ অনেক জায়গাগুলো চেঞ্জ করা। আপনি যদি দেখেন বাংলাদেশে কোথাও লিগ হয় না। আম অনেক নিয়ম কানুনগুলো চেঞ্জ করা দরকার। যে আপনি ক্রিকেট বোর্ড একটা ১ নম্বর অথরিটি বাংলাদেশে ক্রিকেট পরিচালনা করার জন্য। ৬৪ টা জেলায় কোথাও মেজরিটি ধরেন 95% জায়গায় আপনার লিগ হয় না। রেলিগেশন লিগ হয় না। মাঠ নাই। তো এইরকম আপনি যে পরিমাণ ক্রিকেট জনপ্রিয় হয়েছে ওই পরিমাণ কোচ নাই। তো প্রত্যেকটা জায়গাতে আপনার অনেক কিছু জায়গা আছে কাজ করার, এবং সবচেয়ে বড় কোয়ালিটি মানুষকে নিয়ে আসতে হবে। আপনি শুধু কোটা পূরণ করলে হবে না। কোটা পূরণ করে আপনি দেখায় দিলেন যে আমি ন্যাশনাল টিমের প্লেয়ারকে এখানে নিয়ে এসে এনগেজ করলাম, আ ডিভিশনাল প্লেয়ারকে নিয়ে এসে এনগেজ করলাম। না, কার কোথায় কি ব্রেইন আছে, কাকে কোন জায়গায় ইউজ করলে সবাই যেন জায়গা পায়, স্পেস সম্প্রতি পায়। এই আগের যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন আলী আকবর লবি, উনি দেখা করেছেন তারেক জিয়ার সাথে এবং বলেছেন যে ক্রিকেট বোর্ড কেমন হওয়া উচিত। উনি বলেছেন যে অতীতের ন্যায় না, যে যোগ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসার সেরকম যোগ্য লোক খুঁজে আনেন। আমার বাপ যেরকম রাজনীতিবিদ খুঁজে আনতো, আপনার উপর দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটকে যোগ্য লোকদের হাতে দিয়ে ক্রিকেটকে আরো ঢেলে সাজানো, যাতে আমরা কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে পারি। আমার তো মনে হয় যে দেখেন, আমাদের এটা ব্র্যান্ড, এটা ইমেজ, যে ক্রিকেট বোর্ড, এটা এটা চেঞ্জ করা একটা কোনো ব্যাপারই না। আপনি ৬ মাসে আপনি কিন্তু আমার কাছে মনে হয় দেখা দিতে পারবেন যে এট লিস্ট জনগণকে আপনি পুরা ডিজাইন বানিয়ে দেখা দিতে পারবেন যে এই জিনিসটা আমরা করতেছি। কোনো ডিজাইনই নাই। আপনি কি করবেন? আপনি নরমালি একটা বিল্ডিং বানানোর জন্য এটা তো বিগত ১৬ বছরে তো ক্রিকেট বোর্ডের একটা সবকিছু একটা একটা বিল্ডিং বানাতে গেলেও তো আপনি অনেক সময় দেখবেন যে রিয়েল এস্টেট কোম্পানি এখানে বিল্ডিং এর একটা ছবি সামনে রাখে। মানে মডেল মডেলটা রাখে। তো আমার কাছে মনে হয় আমাদের কোনো মডেলই নাই যে আপনি এই ৬ মাসে কি যাবেন, ৫ বছরে কোথায় যাবেন, ১০ বছরে কোথাও পৌঁছাবেন। আমাদের এখন ক্রিকেটটা চলে গেছে একদম রুট লেভেলে। আগে একটা সময় ছিল খুব অ্যামেচার ক্রিকেট খেলতাম আমরা। ধরেন ঢাকাতে খেলা হতো, চিটাগাংয়ে খেলা হতো, পশ জায়গাগুলোতে খেলা হতো, বা ময়মনসিংহে একটা কালচার ছিল। বাদবাকি শহরগুলোতে, জেলা শহর কিন্তু খুবই অ্যামেচার টাইপের ক্রিকেট খেলা হতো। কিন্তু এখন আমার কাছে মনে হয় এই ক্রিকেটটা এত কিন্তু জনপ্রিয় হয়ে গেছে। ওই সময় ক্রিকেটের যে প্রাণটা ছিল সেই জিনিসটারই এখন অভাব। তখন ছিল স্পোর্টস লাভার যারা অর্গানাইজার ছিলেন এবং যারা খেলতেন তারা ছিল জেনুইন স্পোর্টস লাভার মানে ছিলেন। চট্টগ্রামের রাশেদ হ্যাঁ, আব্দুল কাদের কথা অনেক বলেন। বড় ব্যক্তি ছিলেন যারা নিজেদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ছিলেন, যারা নিজের বাসা থেকে, নিজের চাকরির অফিস থেকে স্পন্সর করে ক্রিকেট চালাতেন। কিন্তু এখন সব বিজনেস লাভার হয়ে গেছে। বিকজ হচ্ছে কেন? আপনার এইখানে অনেক টাকা আসছে। তারা রিটার্ন হ্যাঁ, আপনি কিন্তু এটা বেসিক্যালি ক্রিকেট বোর্ড বেসড এবং বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থায়, যে এখানে খুব সহজে আপনি পপুলার হতে পারবেন।
যে আপনি সহজে ওপেনিং এ গেলেন, একটা ছবি উঠলো, সবাই দেখছে, ক্লোজিং এ গেলেন, সবাই দেখলো। কিন্তু ভিতরে আল্টিমেটলি কোনো আমার কাছে মনে হয় সবকিছু চিন্তা করে যে দলই ক্ষমতায় আসুক না কেন, সেই দলের অনেক ভালো মানুষ আছে স্পোর্টস অর্গানাইজার। অবশ্যই আছে। আমার কথা হলো যে দলেরও অনেক ভালো মানুষ থাকে। আপনি স্পোর্টস লাভার মানুষগুলোকে নিয়ে আসেন যারা নিবে না, দিবে। হুম। বিকজ এটা তো দেবার জায়গা। তো এখানে আপনি যদি বাজে মৌমাছি আসে, এখান থেকে মধু সবাই এভাবে নিতে থাকবে। আমার মনে হয় যে সুন্দর জায়গা বাংলাদেশে কেন ক্রিকেট ডেভেলপ করবে না? ক্রিকেট এমন একটা খেলা, মেধার খেলা। আপনি যদি দেখেন যে গোটা ওয়ার্ল্ডে যদি আপনি কম্পেয়ার করেন, আমরা বাস্কেট খেলে কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারবো না। কথার কথা। অ্যাথলেটিক্সে আমেরিকার মতো জায়গায় আমরা পৌঁছাতে পারবো পারবো না। না। বিকজ ওটা জিন লাগবে। ওইটাতে ওরকম ফুডিং লাগবে যে ২০০ বছর আগে থেকে ওটা হয়ে আসছে। ক্রিকেটটা এমন একটা খেলা দেখেন ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকার ওয়ার্ল্ডের গ্রেটেস্ট প্লেয়ার। প্লেয়ারের সাইজটা ছোট। মুরালিধরন অফ স্পিনার, ওয়ার্ল্ডের বেস্ট স্পিনার। আপনি শেনওয়ার কথা বলেন। তো ইনাদের কিন্তু ব্রেইনে ওনারা বেস্ট প্লেয়ার হয়ে গেছে। তো বাংলাদেশের এত সুন্দর এনভায়রনমেন্ট, এখানে ১৮ কোটি মানুষই ক্রিকেট পছন্দ করেন। সরকারে যারা থাকেন তারা পছন্দ করেন, বিরোধী দলে যারা থাকেন পছন্দ করেন। সবাই ক্রিকেট খেলতে পছন্দ করেন। তো কেন হবে না? এত তো ঐক্যমত। নিশ্চয়ই কোথাও গলদ আছে। তো আমার মনে হয় পরিকল্পনায় গলদ। পরিকল্পনা এবং ইমপ্লিমেন্টেশন। আপনি যদি দেখেন আফগানিস্তান কেন ডেভেলপ করছে? আফগানিস্তানে আমার মনে হয় যে ডেভেলপ করার মেইন কারণ সেখানে এত অর্থ নাই। কিন্তু ওখানে এমন একটা মুসলিম কান্ট্রি হয়ে আছে ওখানে, আপনি এত নয়-ছয় করার মতো জায়গা না। যে আপনি ৯-৬ করে বেরিয়ে যাবেন। চাইলেও পারবেন না। মানে আপনার যে অনেক রকম নিয়ম আছে ওদের, যতদূর আমি জানি। তো বাংলাদেশে এমন একটা জায়গা আপনি এই শয়ে কোটি টাকা চলে যাবে, কেউ দেখার নাই। হাজার তো হাজার এই যে চলে যাবে, এটা কার টাকাটা নষ্ট করলো? আমি বলি যে ধরেন একটা জেলাতে, যেকোনো একটা জেলাতে ধরেন এই ১০-১২ জন লোক খারাপ থাকে। যে যারা হয়তো জিনিসটা ৯-৬ করে, এই ১৫-২০ বছর ধরে ৩০ বছর ধরে করছে। এই ১০-১২ টা মানুষ আপনার পুরো জেনারেশনটাকে নষ্ট করেছে ওই জেলার। আপনি যদি ফুটবল প্লেয়ার দেখবেন, ক্রিকেট প্লেয়ার দেখবেন, হকি প্লেয়ার দেখবেন, তাদের লিগ হয় না। তো কত শয়ে প্লেয়ার, হাজার প্লেয়ারকে আপনি কিন্তু একদম শেষ করে দিয়েছেন। তো এই জায়গাগুলোকে ১০-১২ জন মানুষের ইন্টারেস্টটা দেখার চাইতে আমার ওই মানে ইয়াং জেনারেশন এনার্জিটা নেওয়াটা খুব ইম্পোর্টেন্ট ছিল। এটা তো ভাবতে হবে তো আসলে। এটা ভাবতে হবে, খুব সিম্পল। কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু এগুলোকে দেখেও না দেখার ভান করে এবং এগুলোকে আউট করে দিতে হবে। এবং খুবই সিম্পল। আপনি নিয়মের মধ্যে, আপনি যখনই নিয়মের মধ্যে রাখবেন, দেখবেন সব আস্তে, আস্তে আউট হয়ে যাবে। নিয়মটা বানাতে আচ্ছা, হবে। এবার একটু প্রশ্ন ঘুরাই। এই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে, যেই দল নিয়ে যাচ্ছে, এখানে শরীফুল হাসানের মতন পেসার নাই, কেমন করতে পারে বাংলাদেশ দল? টিম বাংলাদেশ আমি বলব যে বিপিএল খেললো, জাস্ট খেলা শেষ হলো। বাট এটা মনে রাখতে হবে যে আপনি যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিপিএল এর মধ্যে আকাশ পাতাল ফারাক। অনেক ফারাক। বিকজ এখানে বিপিএল এর মান কিন্তু আমি বলব আইপিএল এর কাছেও না। অনেক একটু নিচের দিকে, বি অথবা সি ধরতে পারেন। কাইন্ড অফ আপনি ধরতে পারেন যে আয়ারল্যান্ডের মতো টিমের যেমন ইন্টারন্যাশনাল, যেমন আয়ারল্যান্ড টিমের যেমন পারফরম্যান্স, ঠিক এরকম টাইপের। আমাদেরকে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। মানে আমি বলব যে আমাদের যে প্লেয়ার গুলো আছে, নো ডাউট প্লেয়াররা খুবই ভালো প্লেয়ার। কিন্তু আপনাকে অ্যাজ এ টিম আমাদেরকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং খুবই ভালো করতে হবে। ৩ টা ডিপার্টমেন্ট ভালো করলে গিয়ে আপনি সাকসেস হবেন। তাছাড়া আমরা আমাদের মানে 100% এর চেয়ে বেশি ভালো খেলতে হবে। বিকজ তারা কিন্তু অলরেডি প্রুভেন টিম। তারা কিন্তু অনেক বেটার টিম। তারা আপনি যদি দেখেন আপনি যেমন খেলবেন এগেইনস্ট ইন্ডিয়া খেলবেন। তাদের প্রত্যেকটা ভুলের সুযোগ নিতে হবে আমাদের। আপনি নরমালি চিন্তা করেন, আপনি এগেইনস্ট ইন্ডিয়া খেলবেন ৫ টা বোলার, আপনি ৬ টা বোলার পাবেন, আপনি কোয়ালিটি বোলার যারা কিনা অনেক ১৪০ এ বল করে অথবা কোয়ালিটি স্পিনার। বিপিএল এ খেলেছেন কিন্তু ৫ টা বোলারের মধ্যে ৩ টা হয়তো বা ২ টা ভালো, বাদবাকি ৩ টা অর্ডিনারি। তো সেই জিনিসগুলো কিন্তু চিন্তা করতে হবে। ব্যাটিং ওপেনার আপনি যদি ইন্ডিয়া টিমের ব্যাটিং এর কথা চিন্তা করেন, অনেক কোয়ালিটি ব্যাটসম্যান। তো ঠিক প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনাকে অনেক বেটার টিমকে পাবেন। যে ৩ টা ম্যাচ আছে। বাট এর মানে এই না যে আমরা পারবো না। বাংলাদেশ টিম আমি মনে করি ক্রিকেট এমন একটা খেলা, দিন কার ভালো। ওই দিনটাতে যদি আপনি ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারেন, ৮০ এবং ১০০ র মধ্যে কোনো পার্থক্য থাকে না ওয়ান ডে ম্যাচে। ৮০ এবং ১০০ র মধ্যে কোনো পার্থক্য থাকে না। তবে আমি মনে করি যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য আমাদের যে গ্রুপটা আছে, ওই গ্রুপে আমি মনে করি যে অন্যান্য টিমকে যদি আমি ১০০ মার্কিং করি, তাহলে আমরা ৮০ মার্কিং এর মধ্যে রাখবো অ্যাজ এ আমি অবজারভার হিসেবে। কিন্তু আপনি এই টিম নিয়ে আপনি ভালো খেলতে জিততে পারেন। ভালো করতেই হবে, বাধ্যতামূলক। না, শুধু টপ অর্ডার না। আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনি টপ অর্ডার শুধু ভালো করলাম। আপনি ১ম ধরেন ৫০ ওভারে দেখা গেল যে টপ অর্ডার খুবই ২০০ রানের পার্টনারশিপ করলো। পরে আপনি রানই করলেন না, আউট হয়ে গেলেন, তা না। অ্যাজ এ টিম আমাদের টিমে কিন্তু আ একদম গ্রেট প্লেয়ার কেউ নাই। একদম গ্রেট প্লেয়ার কেউ না। কিন্তু অ্যাজ এ টোটাল টিম আপনি যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ টা ডিপার্টমেন্টকে যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন, যে না আমি হয়তো এই ফার্স্ট ম্যাচ হচ্ছে ইন্ডিয়া। আমি ইন্ডিয়ার সাথে আমরা মাঝে ভালোই খেলি। আমরা যদি খুব ভালো বোলিং করতে পারি, ইন্ডিয়াকে তাড়াতাড়ি যদি অল আউট করতে পারি, আমরা যদি ভালো ব্যাটিং, কেউ যদি একটা বড় ধরনের স্কোর করতে পারে টপ অর্ডারে,
সিনারিওটা আপনি জানেন না, গেমটা কি হবে, আগে ব্যাটিং করবো না পরে ব্যাটিং করবো আপনি জানেন না। তো আমরা আমাদের 100 এর চেয়ে বেটার ক্রিকেট খেলতে হবে তাদেরকে, যেন তাদের মিস্টেকটা করানোর জন্য। তাহলে কিন্তু অপরচুনিটি তৈরি হবে। এবং সাকিব আপনি যখন ১টা ২টা ম্যাচ জিতবেন, বড় টিমের সাথে একটা ম্যাচ জিতবেন, তখন কিন্তু অটোমেটিকলি আপনার টিমের মধ্যে কিন্তু স্প্লিটটা স্পিডটা তৈরি হবে এবং অপোনেন্টের মধ্যে একটা প্রেশার আসবে। সাকিব তো এই টিমে নাই, এটা প্রভাব পড়বে। সাকিব থাকলে খুবই ভালো হতো। যেহেতু মানে অলরাউন্ডার, আপনার একটা কিন্তু জায়গায় কোটাটা নষ্ট হয়। সাকিব বোলিং করতো, ব্যাটিং করতো। তো একটা ধরেন একটা জায়গাটা হচ্ছে দুর্বলতা থাকেই। আপনি যেকোনো একটা এক্সট্রা বোলার নিয়ে খেলতে হবে সাকিবের জায়গায়। আপনি সাকিব খেললে পরে আপনি একটা এক্সট্রা ব্যাটসম্যান পেতেন। তো এখন যেহেতু নাই, আমাদের সাকিবকে বাদ দিয়ে ওই শক্তি নিয়ে খেলতে হবে। বাট আমি মনে করি যে বেশ ভালো ইয়াং প্রমিজিং অনেক প্লেয়ার আছে। তাদের অপরচুনিটি যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে হিরো হতে পারে। যে অনেক ভালো কিছু পারফর্ম করে এখান থেকে কিন্তু অনেক বড় প্লেয়ার হতে পারে। তো আমার মনে হয় যে সবসময় সামনের দিকটা দেখা উচিত যে এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ারের চিন্তা করো যে আমি কি করে এখানে বেস্ট পারফর্ম করব। এখান থেকে আপনি নেভার নো, দেখা গেল যে একটা বড় প্লেয়ার তৈরি হতে পারে। তো চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় আপনি যদি ভালো ব্যাটিং করে ২টো সেঞ্চুরি করতে পারেন, আজ থেকে অনেক মনে আছে যে সাকিব ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিল, মাহমুদ আল্লাহ সেঞ্চুরি করেছে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায়। 15 সালে। হ্যাঁ, ১৫ সালে। তো এখন কেন আমাদের প্লেয়াররা পারবে না? যদি এরকম ১টা ২টা সেঞ্চুরি করতে পারে বড় স্টেজে, দেখবেন যে পুরা ক্যারিয়ারই তার চেঞ্জ হতে পারে। তাই তো। তার মানে আপনি বাংলাদেশের ক্রিকেটের সম্ভাবনা ভালোই দেখছেন। আমি সম্ভাবনা খুব ভালো দেখি। সম্ভাবনা সবসময় আমাদের প্লেয়াররা ট্যালেন্ট। কিন্তু ইমপ্লিমেন্ট করার জায়গাগুলোতে আমাদের প্লেয়াররা অনেক ভুল করে ফেলে। দলগতভাবে খেলতে পারে না। আপনি যাচ্ছে, তো বললেন খেলছে। না, আপনি বোর্ডে যদি আসেন ১ম কি কাজটা করবেন? আ অনেকগুলা কাজের ইচ্ছা আছে যে আ মানে প্ল্যান করা, ডিজাইন মানে করা যে আ যেমন অনেক মাঠ তৈরি করা দরকার আমাদের। অনেক কোচ তৈরি করা দরকার। অনেক কোচ তৈরি করা দরকার। কারণ আপনি হাজার ছেলে কিন্তু এখন আ আ লাইভে। বিভিন্ন জেলা উপজেলায় খেলে। এখন কিন্তু শহরে যেমন প্লেয়ার আছে তার চেয়ে বেশি আছে আবার উপজেলায়। তো আপনি চিন্তা করে দেখেন তো আমাদের বাংলাদেশে লেভেল 1, লেভেল 2 বা 3 করা কতজন কোচ আছে? যে পরিমাণ আমার খেলার জনপ্রিয়তা তৈরি হয়েছে, সেই পরিমাণ কোচ বের হয় নাই। কোচ বের হয় নাই। তো আপনি কি একটা সালাউদ্দিন এদের নিয়ে টানাটানি। কোচিংটাকে আপনি এমন জায়গায় নিয়ে যেতে হবে যে ঘরে কোচ তৈরি করতে হবে। বাবা-মা পর্যন্ত যেন শিখে যেতে পারে যে কোচিংটা কি? একটা ছোট বাচ্চা, আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। ছোট বাচ্চা কিন্তু আপনার এই যে ৮ বছর, ৯ বছর, ৭ বছরে যখন সে খেলে, ১ম কোচ হচ্ছে বাবা-মা। ১ম কোচ হচ্ছে বাবা-মা। কেউ কিন্তু বড় কোচে পায় নাই। তো বাবা-মাও যদি ক্রিকেটটা YouTube থেকে হোক বা বিভিন্ন কিছু দেখে যদি ছোট নলেজ গুলো ডেভেলপ করতে পারে, ছোটবেলা থেকেই বাবা-মা তাকে পজিটিভ জিনিসগুলো যদি ধরাতে পারে, হাতে খড়ি যেটা আমরা ক, খ রাইট, লিখি, রাইট, রাইট। সেটা যদি শিখতে পারে এবং আপনি যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি বাংলাদেশের যত একাডেমি আছে, সব একাডেমি গুলোকে আপনি গেম ডেভেলপমেন্ট এর মধ্যে এনলিস্টেড করেন। এবার হচ্ছে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদের বাংলাদেশে সরকার কিন্তু ধান চাষ করে না। না, ধান চাষ করে বিভিন্ন টাকারা। ছোট কৃষকরা চাষ করেন। বিভিন্ন এলাকায় কৃষকরা চাষ করেন। ওই ধানটা, বাড়তি ধানটা কৃষক এসে হাটে বিক্রি করে। ওই হাট থেকে কিন্তু আমাদের সরকার কালেকশন করে। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় ভাইয়ের মতো অনেকে একাডেমি করেছে। বড় ভাইয়ের মতো যারা এই জায়গাটা আমার একটা আপত্তি আছে যে জি। বাংলাদেশের যে কোচ, মেন হেড কোচ হবে, তার একটা কোচিং ম্যানুয়াল, মানে সে কিভাবে বাংলাদেশটাকে দেখতে চায়, ওইটার সাথে এই যে সারা বাংলাদেশে যেসব কোচ আছে এর সাথে ইউনিফাইড হইতে হবে। যে আমি আমার ট্রেনিংটা এক হইতে আমি হবে। আমি সেটা বলছিলাম যে ধরেন সাপোজ আমাদের একটা কোচিং এর একটা কোচ এডুকেটর বলে ২ টা গ্রুপ থাকলো যে গোটা বাংলাদেশে তাদের কাজই হবে সারা বছর শুধু কোচ তৈরি করা। হুম। যে ধরেন সাপোজ ২ টা গ্রুপ থাকলো। আমাদের ডিভিশন ওয়াইজ ৪টা করে ডিভিশন ধরবে। এই ৪ জনের দায়িত্ব হচ্ছে গোটা বছরে কোন জায়গাগুলো আমরা টার্গেট করব। যেমন ডিস্ট্রিক্ট কোচ অলরেডি হয়েই আছে। আপনি প্রত্যেকটা একাডেমি গুলোকে ডেভেলপ করান। বিকজ ছোট এলাকায় দেখবেন যে হয়তো মাগুরাতে কোনো একটা জেলায় অথবা কোনো একটা উপজেলায় হয়তো কোনো একটা কোচ প্র্যাকটিস করাচ্ছে। ওই কোচকে আপনি নিয়ে আসেন। রাইট। লেভেল 1, লেভেল 2 করান। তাকে সুযোগ করে দেন। তাকে লজিস্টিক সাপোর্ট দেন। তার যে একাডেমি আছে তাকে একটা ফর্ম দেন যে তোমার একাডেমি আমার ক্রিকেট বোর্ডে এনলিস্টেড হও এবং তুমি এনলিস্টেড হয়ে তোমার কি সাপোর্ট লাগবে আমরা চেষ্টা করব। লজিস্টিক সাপোর্ট গুলা। তুমি লেভেল 1, 2 করার আমি করানোর ব্যবস্থা করে দেব। তোমার ওখানে একটা পিচ হয়তো করা দরকার করে দিব। তোমার একটা নেট লাগবে, নেটের ব্যবস্থা করে দেব। বিকজ আমি যদি কৃষককে যদি ইনভেস্টটা করি। ইনভেস্ট না করি আমি কিন্তু বেশি ধান পাবো না। তো বেশি প্লেয়ার পাবো না। তো আপনি যদি দেখেন গোটা বাংলাদেশের যত প্লেয়ার আছে সবারই ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো না কোনো জায়গা থেকে বড় ভাইয়ের হাত দিয়ে আসছে। রাইট। তো আগে কোচ গুলোকে আমাকে ডেভেলপ করতে হবে। তাহলে এই যে ১০ বছর ১২ বছরের যে কোচরা হ্যান্ডেল করছে ওদেরকে
14 বছর 15 বছরের পরে এসে ক্রিকেট বোর্ড তাকে পাচ্ছে। এই যে 4 বছরে ওই যে একাডেমিক যে কোচটা প্র্যাকটিস করছে সে যদি রাইট জিনিসটা শিখাতো ডিরেকশন না তাহলে দেয়। ও কিন্তু এসে ভুল শিখতো না, আমার চেঞ্জ করা লাগতো না। এই যাতে একটা বড় গ্যাপ হয় আমাদের, তো প্রচুর পরিমাণে কোচ তৈরি করতে হবে। মাঠ তৈরি করার একটা সুন্দর পরিকল্পনা আছে। যদি কখনো অপরচুনিটি আসে অবশ্যই গোটা দেশেই মাঠ তৈরি করা সম্ভব, অসম্ভব কিছু না। ভালো কাজে সবাই মাঠ দিবে, সবাই জায়গা দিবে। সাথে আপনার প্রত্যেকটা জায়গায় লিগ করাতেই হবে। যেমন সাপোজ আপনি ধরেন রাজশাহী আমার বাসা। রাজশাহীতে ১০ টা টিম, আমি যত জানি ১০ টা টিম নিয়ে প্রিমিয়ার লিগ খেলে। তো ১০ টা টিমে যদি প্রিমিয়ার লিগ খেলে, রাজশাহী জেলাতে ১০ ইন্টু ১৫ জন, একেকটা টিমে ১৫ জন থাকে। ১৫০ প্লেয়ার। তো ১৫০ প্লেয়ার রাজশাহী জেলায় যদি প্রিমিয়ার লিগ খেলে, ওই মানটা আর ভালো হবে না। কারণ ১৫০ প্লেয়ার প্রিমিয়ার লিগ খেলে। একটা জেলার মধ্যে কয়টা মানুষ আর বেস্ট লেভেলে খেলার প্লেয়ার থাকবে? আ তো এইখানে যদি ১৫০ প্লেয়ার যদি প্রিমিয়ার লিগ খেলে তাহলে আপনার মানটা নষ্ট হয়ে যাবে। একের সাথে ১০ নাম্বার টিমের কিন্তু খেলার আসলে সময় নষ্ট। না করে আপনি যদি এটাকে রেলিগেশন এ ২ টা টিম নামালেন, ১ টা উঠালেন। ২ টা নামালেন, ১ টা উঠালেন। আপনি ধরেন ৫ টা বা ৬ টা রাখলেন প্রিমিয়ার টিম। গোটা বাংলাদেশকে আপনি একটা সুপার 6। একটা ক্যাটেগরিতে নিয়ে আসেন। সুপার 16 যারা মানে আপনার প্রিমিয়ার লিগ খেলবে। ৬-৯ টা প্লেয়ার প্রিমিয়ার লিগ খেলবে। যেন ১ থেকে ৬ নম্বর টিমের মধ্যে প্রত্যেকটা ম্যাচে ফাইট হয়। কম্পিটিশন হয়। যেটা ইংলিশ প্রিমিয়ার লিগে আমরা দেখি। ওয়ার্ল্ড কাপে ফুটবলে দেখি। মানে কোনো একটা দেশের মডেলটারে আনতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি সিঙ্গেল লিগ না। দরকার হলে আপনি ডাবল লিগ করলেন হ্যাঁ, বা ওটা ট্রিপল লিগ রাইট। খেললেন। হ্যাঁ। যে ৩ টা লিগ, ৩ টা মানে ৩-৬ মানে আপনি ধরেন কি বলে ৬ টা টিম, আ একেকটা টিম ধরেন হয়তো ১৫ টা করে ম্যাচ খেললো। হুম। মানে একজন একজনের সাথে ২ বার করে খেললো বা ৩ বার করে খেললো। তাহলে কিন্তু আপনার মানটা ডেভেলপ করবে। আপনি যখন কোয়ালিটির সাথে কোয়ালিটি খেলবেন, তখন আপনি ইমপ্রুভ করবেন। ধরেন সাপোজ আপনি টেবল টেনিস খেলেন। আপনি যদি দুর্বল একটা প্লেয়ারের সাথে খেলেন, তখন কিন্তু আপনি ইমপ্রুভ করবে না। আপনি বেটার অপোনেন্টের সাথে খেলবেন, তাহলে আপনি ইমপ্রুভ করবে। তো সেই জায়গাগুলোকে আপনাকে আমার মনে হয় যে আমাদের যে রাষ্ট্রীয় যে জিনিসগুলো আছে, অবকাঠামো আছে, সেই অবকাঠামো চিন্তা করে দেশের স্বার্থে পুরো ডিজাইনটা বানাতে হবে। এটা সবার জন্য। নট কোনো ইন্ডিভিজুয়াল পার্সোনাল কাউকে কোনো ক্লাবকে ইন্টারেস্ট ইয়ার জন্য তা না। গোটা বাংলাদেশের জন্য আপনি সুন্দর একটা ডিজাইন বানাতে হবে। যেটা যে ডিজাইনটা একটা মানে সলিড ডিজাইন হবে, এটা অন্যান্য স্পোর্টস যেন ওটাকে ফলো করতে পারে। আপনি তো এডি বার্লোর আন্ডারে ছিলেন। উনার চিন্তা ভাবনা কেমন ছিল ক্রিকেট নিয়ে? দেখেন ওনারা তো অবশ্যই অনেক স্পেশালিস্ট মানুষ এবং অনেক হাই থট মানুষ। বিদেশে কাজ করেছেন, সবসময় বিদেশে খেলেছেন। আমাদের দেশের জন্য সুপার একজন মানুষ ছিলেন এডি বার্লো। কোচ হিসেবে যেমন ভালো ছিলেন, অ্যাজ এ পারসন খুবই ভালো ছিলেন। আমাদের বাংলাদেশ ক্রিকেটকে ডেভেলপ করার জন্য উনি অনেক পরিকল্পনা করেছিলেন। বাট আনলাকি আমরা তাকে মিস করেছি। খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে চলে গেছেন। বাট আমি আবারও বলি যে বিদেশি লোক লাগবে না। কোনো বিদেশি লোকও লাগবে না। এটা কিন্তু কোনো রকেট না। এটা কিন্তু iPhone না যে আমার দেশে এই ম্যাটেরিয়ালস গুলো নাই, আমি তৈরি করতে পারব না। আমাদের রকেট আমি বিদেশে পাঠাতে পারব না, আকাশে উঠাতে পারব না। আমার দেশে ওই জিনিসগুলো নাই। এটা হচ্ছে ক্রিকেট, এটা স্পোর্টস এবং এই গেমটা আমার মনে হয় এই নার্ভটা যারা খেলে তারা সবাই বুঝতে পারে। এই অবকাঠামো তৈরি করলেই আপনার প্লেয়ার এমনি অটোমেটিক তৈরি হতে থাকবে। অবকাঠামোর মধ্যে কি আছে? সিম্পল। আপনি শুধু সৎ জায়গাটা দরকার। আপনি সততা থাকতে হবে যে না আপনি কি করতে চাচ্ছেন। সবাইকে নিয়ে একটা মিটিং করেন, ডিজাইন করেন। কি করলে ভালো হবে? আমি সিউর যখন থেকে বেস্ট জিনিসগুলো বেরিয়ে আসবে। বেশ। মানে এর আগের ক্রিকেট বোর্ড কি করেছে, তার আগের ক্রিকেট বোর্ড কি করেছে, এইসব দিকে না গিয়ে আমার সামনের দিকে এগোতে হলে আমি কি কাজ করা আমি উচিত সেটা নতুন ভাই ডোন্ট লুক এট ব্যাক। আমি মনে হ্যাঁ। কখনোই কিন্তু পিছনে ধরেন আপনার বাবা ধরলাম যে খুবই দরিদ্র ছিলেন। হয়তো আপনাকে আপনাকে ঠিকমতো বাসায় পড়াতে পারে নাই, খাওয়াতে পারে নাই। কিন্তু অ্যাজ এ পারসন আপনার বাবা তো আম সবসময় সম্মান করতে হবে যে যারা পূর্বপুরুষ আমাদের যা রেখে গেছেন সম্মান করতে হবে। কিন্তু অবশ্যই। আমার দায়িত্ব হচ্ছে যে নেক্সট যাওয়া, ভাগা। তো ক্রিকেটে যারা কি করেছেন, কারা অন্যায় অবিচার করেছেন সেটা আইন দেখবে। আইনের জায়গাগুলোতে আইন দেখবে, প্রক্রিয়ার জায়গাগুলোতে প্রক্রিয়া দেখবে। কিন্তু এইখান থেকেও আমার কাছে মনে হয় অনেক সুন্দর জায়গা আছে আপনাকে আরো মুভ করার, যে চেঞ্জ করার জায়গা আছে। তো আপনি পিছনের দিকে শুধু কমপ্লেইন না করে সামনের দিকে ভাগা উচিত। ওটা পিছনের মানুষ যারা দেখার তারা দেখবে। ওগুলোর অডিট হবে বা অন্য কিছু আইন কানুন যেগুলো থাকবে সেগুলো থাকবে। বাট চলমান ট্রেনকে তো আপনি থামাতে পারবেন না। ট্রেনটা না। স্পিড বাড়াতে হবে। আপনি ধরেন সাপোজ আমরা আজ থেকে আ কি বলে ২০ বছর আগে ১০০ মাইলের স্পিডের ট্রেন দেখেছি বাংলাদেশে। কিন্তু জাপানেও তখন তাই ছিল। জাপান এখন ৩০০ মাইল স্পিড ট্রেন বানিয়েছে। মানুষের ফাস্ট করার জন্য ডিজিটাল। তাই তো। তো আমার এই ক্রিকেটটা এরকম ফাস্ট করা উচিত। ক্রিকেটটা এখন ডিজিটাল যুগ। এখন আপনি একটা মিটিং করতে হলে আপনি ময়মনসিংহে যাওয়া লাগবে না। একটা মিটিং করতে হলে আপনার খুলনা যাওয়া লাগবে না। এখান থেকে আপনি জুমে মিটিং করতে পারেন। হ্যাঁ। এখান থেকে সিসি ক্যামেরা দিয়ে আপনি প্রত্যেকটা মাঠের ভেন্যু খেলা দেখতে পাচ্ছেন। Right. এখান থেকে ক্যামেরা দিয়ে আপনি সমস্ত কিছু অফিসের লোকজন কাজ করছে কিনা দেখতে পারবেন। তো তাহলে আপনি কেন ডিজিটালে যাব না আমরা? সবকিছু ওই চিন্তা করব না। ধীরে